গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাদের করে যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে এবং প্রত্যেকে ক্লাসটাকে একবার অবশ্যই শেয়ার করে দেবে যেন বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আমরা প্রত্যেকে সবাই মিলে একসঙ্গে প্র্যাকটিস সেটগুলো করব। আর প্রত্যেকটা প্র্যাকটিস সেট আমি আশা করব তোমরা ক্লাস শেষ হওয়ার পরে একবার করে প্র্যাকটিস করছো নিজেরা। প্রত্যেকটা প্র্যাকটিস সেট প্রত্যেক দিন ক্লাস শেষ হওয়া মাত্র এখানে প্রত্যেকটা অঙ্ক করলে তুমি করার পরে যখনই ক্লাস শেষ হয়ে যাবে আমার, তখন ক্লাস শেষে একবার কিন্তু তোমরা অবশ্যই যতগুলো প্রশ্ন করলে প্রত্যেকটা প্রশ্ন একবার করে রিভিশন করবে। ক্লাসের সঙ্গে সঙ্গে আমি চাইবো যে তোমরা প্র্যাকটিস এবং রিভিশন দুটো একই সঙ্গে করতে চলো। তাহলে আমাদেরকে এইভাবে জিনিসগুলো বেশি মনে থাকবে, একসঙ্গে প্র্যাকটিস হবে, একই সময়ে আমাদের রিভিশনও হয়ে যাবে, জিনিসটা লং টাইমের জন্য বেশি মনে থাকবে আমাদেরকে। এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা করে যাব, আর এইভাবে করতে গেলে কিন্তু আমরা ফল ভালো পাবো। পরীক্ষা হলে দেখবে যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা করে আসতে পারবে। তা নয় যদি আজকে যদি ক্লাসটা করালাম আমি আর তুমি করেছে রেখে দিলে, তাহলে কোনো লাভ নেই। এভাবে শুধু হতে পারে যে ক্লাসে তুমি বুঝতে পারছো, কিন্তু যখন আবার এই টাইপের অঙ্ক তুমি আজ থেকে 5 দিন 6 দিন পরে করতে যাবে তখন কিন্তু নিজেরা পারবে না। সেই জন্য আমি বলবো প্রত্যেকটা প্রশ্ন একবার করে হলেও অ্যাটলিস্ট ক্লাস শেষ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে তুমি একবার প্র্যাকটিস করে নাও। দিয়ে এবার অন্য বাকি সাবজেক্ট যেগুলো আছে বাকি সাবজেক্টের প্র্যাকটিস করো। এইভাবে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও নিজের। আর এভাবেই যারা পড়েছে তারা কিন্তু সফলতা পেয়েছে। যারা পড়ে ক্লাসে আমি দেখলাম, দেখার পরে গুছিয়ে রেখে দিলাম, এভাবে কিন্তু হয় না। ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাকে নিজের পরিশ্রমটাও করে যেতে হবে। আমি এটুকুই করে দিতে পারবো না যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্ন করার ভাঁজটা কি, টাইপটা কি, প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের কাছে এক্সপ্লেন করে দিতে পারবো, আমি তোমাদেরকে গাইড করে দিতে পারবো, কিন্তু বাকি কাজটা হচ্ছে তোমাদের। বাকি কাজটা তোমরা করবে। তোমরা যদি ভালো করে রিভিশন করো, ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা মার্কস নিয়ে আসবে। আর যদি না করো, আমি যেখানে করালাম যেটুকু করালাম সেটুকু করে রেখে দিলে তাহলে কিন্তু কিছুই হবে না। তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। কি বলছে? 6টি সংখ্যার গড় হচ্ছে যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? একেবারে সহজ প্রশ্ন, আশা করি তোমরা অনেকেই করে নিয়েছো আনসারটা। দেখো, আমার কটি সংখ্যা বলেছে স্যার? 6টি সংখ্যা। 6টি সংখ্যার গড় বলেছে 17, অর্থাৎ এক একটা সংখ্যা গড় বলতে কি স্যার আমি বলেছিলাম, গড় বলতে এক একটা সংখ্যাকে গড়ে আমার 17 করে ধরা হচ্ছে। তাহলে 6টা সংখ্যা গড় হচ্ছে 17, তাহলে মোট কত হয়ে যাবে? 6টা সংখ্যার যোগফল কত হয়ে যাবে স্যার? গুণ করে দাও, 6 7 42 2 4, 6 4 10 102। তার মানে কত হয়ে গেল স্যার উত্তর? 102 হয়ে গেল আমাদের উত্তর। আমি কি বলেছিলাম? যদি আমাকে 1 2 3 4 5 এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5, এই 5টা সংখ্যা যদি গড় বের করতে বলে তাহলে কি করি আমরা? সংখ্যাগুলোর যোগফল 1 2 3 4 প্লাস 5 বাই মোট সংখ্যা কয়টা? 1 2 3 4 5, 5টা সংখ্যা। তাহলে আমরা কি পেয়ে যাই? গড় পেয়ে যাই। দেখো 2 এর আগে 3 3 3 6 6 4 10 5 15, 15কে 5 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে স্যার? 5। গড় পেয়ে গেলাম 5। এখন যদি আমি বলে দিই যে 5টি সংখ্যার গড় হচ্ছে 5, তাহলে গেলে সংখ্যাগুলোর যোগফল কত স্যার? তাহলে সংখ্যা কটা সংখ্যা? 5টি সংখ্যার গড় কত? 5 5 5, তাহলে 5 5 কত হয়ে যাবে? 25। তাহলে সংখ্যাগুলোর যোগফল কত হয়ে যাবে স্যার? আচ্ছা, সংখ্যাগুলোর এদিকে কত? আচ্ছা 3 হবে, সরি এখানে 3 হবে। 5 এখানে 15 হবে যোগফল, 15কে 5 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে? 3, তার মানে 3। এখন আমি যদি বলে দিই 5টি সংখ্যার গড় যদি 3 করে হয় তাহলে সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে কি করে দিব স্যার? 5টি সংখ্যা মোট সংখ্যাকে যদি আমরা গড় দ্বারা গুণ করে দিতাম তাহলে পেয়ে যাব কত স্যার আমরা? 15। তার মানে সংখ্যাগুলোর যোগফল কত ছিল? 15। সেই জন্য কতটা সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা কি করে দেব? কি গড় দ্বারা গুণ, পেয়ে যাব আমরা সংখ্যাগুলোর যোগফল। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্নে। গড় রিলেটেড এবার যা প্রশ্ন দিতে পারে, আমি অলরেডি গড়ের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে তোমরা আমার প্রত্যেকটা প্র্যাকটিস সেটে একটা করে দেখতে পাচ্ছ এবং তোমরা পরীক্ষা হলেও মাস্ট একটা প্রশ্ন দেখতে পাবেই। আর এটা তোমাদের বিগত বছরের প্রশ্ন, এটা অলরেডি ডব্লিউবিবি তোমাকে জিজ্ঞাসা করে রেখেছে। চলো, কি বলছে? কোনো ঘনকের প্রত্যেকটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ করে কমবে? আমাকে জিজ্ঞাসা করেছে। কি বলছে আমাকে? প্রত্যেকটা ঘনকের ঘনকের প্রতিটি বাহু 10% করে কমাচ্ছে। 10%, 10% কথার অর্থ কি স্যার? 10/100 কাটাকাটি করতে গেলে 1/10, তাই তো? তার মানে আমি ধরে নেব আগে ছিল ঘনকের বাহু 10, এখন 10-এ 1 কমিয়ে দিয়েছে, 10% করে হ্রাস করছে। হ্রাস করা মানে কি? 10-এ 1 করে কমাচ্ছে। আগে ছিল 10 প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, আমরা বাহুকে কি ধরলাম? এ সমান ছিল আগে 10, এখন এ সমান কত হয়ে গেছে? 10 থেকে 1 কমে 9 হয়ে গেছে। তাহলে বলছে এর পার্শ্বতল কত শতাংশ কমবে? পার্শ্বতলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো একটা জিনিস, ঘনক বলতে কি আমার? ঘনক বলতে এইটা,
ঘনকের আমরা কি জানি, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। যদি আমার এটা 10 করে হয় তাহলে এটাও হয়ে যাবে আমার 10, এটাও 10, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব 10 হয়ে যাবে, তাই তো। এবার আগে ছিল 10, এখন হয়ে গিয়েছে ঘনকের বাহুর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত করে স্যার, 9 করে হয়ে গেছে, 10% করে কমে গিয়েছে, তার মানে 9, এটাও 9, এটাও 9, এটাও 9, তার মানে আগে হয়ে গেছে 9। এবার বলছে যে তাহলে যদি 10% করে কমানো হয় তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হ্রাস পাবে, কত পার্সেন্ট অর্থাৎ কত শতাংশ হ্রাস পাবে। তাহলে দেখো ঘনকের পার্শ্বতল, পার্শ্বতল বলতে কি স্যার, এই যে আমার এগুলো একটা তল, এগুলো একটা তল, মোট কয়টা তল রয়েছে, এই তলগুলোর ক্ষেত্রফল আমার বলেছে। তার মানে ক্ষেত্রফলটা কত অংশ কমবে, এর কত ছিল, এর কত ছিল, এর কত আছে, অর্থাৎ এর থেকে এর যেতে কত কমেছে আমার জিজ্ঞাসা করছে। তাহলে দেখো ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল লিখে নাও 4a², 4a², তাহলে 4a², তাহলে এখানেও কত হয়ে যাবে 4a²। তাহলে আগে কত ছিল স্যার, 4 × a², এর মান কত আছে এখানে, আগে 10 ছিল, তাহলে 10 এর স্কোয়ার 100, 4 দ্বারা গুণ করলে স্যার 400, তার মানে আগে ছিল ক্ষেত্রফলটা কত 400। এবার আমাকে কি বলছে, এখন কত হয়ে যাবে 4 গুণিত, এখন তো প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 9 করে হয়ে গেছে, তাহলে 9 এর স্কোয়ার, 9 9 81, আর 81 4 দ্বারা গুণ করলে 4 4 8 32, 324, তার মানে আগে ছিল 400, এখন হয়ে গেছে 324, তাহলে কত পার্সেন্ট, কত হ্রাস পেয়েছে স্যার, পার্শ্বতলের ক্ষেত্রফলটা 400 থেকে 324 বাদ দিব 76, তার মানে 76 হ্রাস পেয়েছে কতর মধ্যে থেকে, 400 থেকে কমে গিয়েছে 76 দিয়ে 324 হয়েছে, তার মানে 400-র মধ্যে কমেছে 76, তাহলে শতকরা বের করতে বলেছে, তাহলে 100 দ্বারা গুণ করে দিব, পেয়ে যাব 2 0 2 0, 4 দ্বারা 4 1 4, 4 9 36, তার মানে হয়ে যাবে আমাদের 19%। তার মানে কত পার্সেন্ট স্যার হ্রাস পেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা, 19%। দেখো 10% করে কমিয়েছে মানে কি 1/10, আগে যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 করেছিল, তো এখন 1 করে কমে গিয়েছে, হয়ে গেছে 9। তাহলে যখন 10 করেছিল তখন তার পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত ছিল স্যার, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম, 4a², তাহলে মান বসে দিব, আগে ছিল 400। প্রত্যেকে কিন্তু ফর্মুলাটা নোট করবে, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4a², যেখানে এটা কি স্যার, এটা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এবার এখন হয়ে গেছে 9 করে, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে 4 × 9², তাহলে 324, আগে ছিল ক্ষেত্রফলটা পার্শ্বতলের কত 400, এখন কত হয়ে গেছে স্যার 324, তাহলে 400 থেকে 324 হয়েছে, কত কমেছে স্যার 76, কত থেকে 400 থেকে কমেছে 76, তাহলে 100-র মধ্যে কত, তাহলে 19% পেয়ে যাবো আমরা উত্তর। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন। নিচের ত্রিভুজে কি বলছে, আচ্ছা ত্রিভুজের যদি এসি সমান 20 মিটার এবং এবি সমান এক্স মিটার এবং বিসি সমান 50 - x মিটার হয়, তবে এবি এর ভ্যালু কত। তাহলে দেখো আমাকে কি বলছে, আমার একটা ত্রিভুজ রয়েছে, আমার এই ত্রিভুজটা রয়েছে যেখানে বলছে এসি সমান 20 মিটার, এসি এটার মান বলে দিয়েছে আমাকে 20 মিটার। এবার বলেছে যে এবি সমান এক্স, এবি সমান কত স্যার এক্স, আর কি বলে দিয়েছে বিসি সমান হচ্ছে বিসি, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে আমাকে 50 - x, তাহলে বলছে যে এবি সমান কত, অর্থাৎ এই এক্স এর ভ্যালুটা কত হবে, এই বাহুটার দৈর্ঘ্য আমার কত হবে আমাকে জিজ্ঞাসা করছে, কত মিটার হবে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো এই ত্রিভুজের স্যার এটা কি আমার, এটা কি অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তার মানে আমাকে বের করতে বলেছে কি স্যার অতিভুজ, তার মানে ফর্মুলা কি জানি স্যার, অতিভুজ স্কোয়ার সমান কি স্যার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। তাহলে অতিভুজ কি আছে স্যার এক্স, তাহলে এক্স এর স্কোয়ার ভ্যালুটা কত হয়ে যাবে, লম্ব স্কোয়ার 20, তার মানে 20 স্কোয়ার কত হয়ে যাবে স্যার 400, প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত আছে স্যার 50 - x, 50 - x, তার হয়ে যাবে স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ারের ভ্যালুটা কত পেয়ে যাব 400, প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়ে যাবে স্যার, আমি ধরে নেব 50 মানে এ আর এক্স মানে বি, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা, এ স্কোয়ার অর্থাৎ 50-এর স্কোয়ার কত হয়ে যাবে 2500, মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab, 2 × এ কত আছে 50, তাহলে 2 গুণিত এ অর্থাৎ 2, 50 × 100 ইন্টু বি, তার মানে কত হয়ে যাবে 100x, প্লাস কত হয়ে যাবে স্যার বি স্কোয়ার, বি কত রয়েছে এক্স, এক্স এর স্কোয়ার, তাহলে এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এখান থেকে দেখো
এপারে এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার, তাহলে সমানের এপার ওপারে যদি একই জিনিস থাকে প্লাস এক্স স্কোয়ার বা মাইনাস এক্স স্কোয়ার, তাহলে দুটো কেটে যাবে। প্লাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে দেখো এখানে এই মাইনাস 100 এক্সটাকে এপারে নিয়ে আসো, তাহলে কত হয়ে যাবে? প্লাস 100 এক্স মাইনাস এক্সটা সমানের এপারে আসলে কত হয়ে যাবে? প্লাস 100 এক্স সমান 400 আর 2500 কত হয়ে যাবে স্যার? 2900। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটো, এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম? 29। তাহলে আমাকে কি জিজ্ঞাসা করেছে? এ বি এর ভ্যালুটা কত? তাহলে এ বি এর ভ্যালু কত ছিল স্যার? এক্স, এক্স ছিল, আর এক্স এর মানটা কত পেলাম স্যার? 29। তাহলে এটা কত হয়ে গেল? 29। এখান থেকে যদি আমাকে বলতো এটার বাহু কত, এটার মানটা কত হয়ে যাবে, তাহলে 50 মাইনাস এক্স এর ভ্যালু কত পেয়েছিলাম? 29 বসিয়ে দাও, করে নিব আমরা 31। আচ্ছা 39 বলছি, 21 পেয়ে যাবো এখান থেকে আমরা। যেটার মান জিজ্ঞাসা করুক আমাকে, এ আর বি এর মান, এ বি বাহুর দৈর্ঘ্য চেয়েছে, এ বি বাহুর দৈর্ঘ্য এক্স ছিল, এক্স এর ভ্যালু কত পেলাম? 29। তাহলে 29 হয়ে গেল আমাদের কি? মিটার। 29 মিটার হয়ে গেল আমাদের উত্তর। চলো পরের প্রশ্ন দেখবে। চলো কি বলছে? 15,000 টাকার 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর অর্থাৎ হচ্ছে পার্থক্যটা আমাকে বলেছে, অর্থাৎ বিয়োগ ফলটা, চক্রবৃদ্ধি সুদ বিয়োগ আমার সরল সুদটা বলেছে কত? 96 টাকা। তাহলে বলছে সুদের হার বার্ষিক কত নির্ণয় করো। তাহলে বার্ষিক সুদের হারটা কত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো সুদের হার, আচ্ছা ডিফারেন্স কত বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই মাইনাস এসআই কত বলেছে স্যার? আমাকে বলেছে 96। অর্থাৎ সি ফর কি? কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, অর্থাৎ চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্যটা বলেছে 96 টাকা, তাই তো? আর মূলধন পি ইকুয়াল টু কত বলেছে আমাদের? প্রিন্সিপালটা কত বলেছে? 15,000 টাকার। কত স্যার? 15,000 টাকার। 15,000 টাকার 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তরটা আমাকে 96 বলেছে। তাহলে সুদের হার কত হবে? ডিরেক্টলি মনে রাখবে, এখান থেকে ফর্মুলা হচ্ছে আমাদের কি? ফর্মুলা দেখো, ডি ইকুয়াল টু হয়ে যাবে পি ইন্টু আর বাই 100 তার পাওয়ারে টি। তার মানে দেখো এখানে ডি, ডি বলতে কি স্যার? চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যটা কত স্যার বলেছে? ডিফারেন্স কত বলেছে? 96 বসিয়ে দাও, ইন্টু পি প্রিন্সিপাল অর্থাৎ কত টাকার? 15,000। তাহলে 15,000 বসিয়ে দাও, ইন্টু আর বাই 100। তার মানে আরটা কি স্যার? সুদের হার। সুদের হার তো আমরা আমাদেরকে বার করতে বলেছে, আমরা জানি না, বাই 100 তার পাওয়ারে হয়ে যাবে টি। টি এর ভ্যালু কত আছে স্যার? সময়টা আমাদেরকে বলে দিয়েছে 2 বছরের জন্য, তাহলে হয়ে যাবে 2 বছর। তাহলে 96 ইকুয়াল টু 15123 ইন্টু আর এর স্কোয়ার কত হয়ে যাবে স্যার? আর স্কোয়ার বাই 100 স্কোয়ার কত হয়ে যাবে? 10,000, তাই তো? তাহলে চারটা, তিনটা শূন্য, 1 2 3 1 2 3। আচ্ছা 100 স্কোয়ার কত হয়ে যাবে স্যার? 4। ঠিক আছে, তাহলে থাকলো কত আমার? এখানে 5 দ্বারা যদি কাটি 2, 5 দ্বারা 3, এখানে 3 দ্বারা কাটে 3 তিরিকে 9, 3 দুয়ে 6। তাহলে এখানে পেয়ে যাব আমরা আর স্কোয়ার সমান, এই আর স্কোয়ার সমান কত পেয়ে যাব? কোনাকুনি গুণ করে দাও, তাহলে 32 দুয়ে 64, 64। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে স্যার? স্কোয়ারটা তুলতে গেলে এটা হয়ে যাবে রুট আন্ডার, তাহলে রুট আন্ডার 64 মানে কত বেরিয়ে আসবে? 64কে কি লিখতে পারি স্যার? 8 ইন্টু 8, তাই তো? 8 8 64, তাহলে দুটো 8-এর জন্য একটা 8 বেরিয়ে আসবে। তাহলে আর এর ভ্যালুটা কত পেয়ে গেলাম স্যার? 8% পেয়ে গেলাম আমরা সুদের হারটা। তাহলে সুদের হার কত পেয়ে গেলাম? 8%। যখনই আমাকে বলবে যে কোনো টাকার এত বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য যদি এত টাকা হয়, তাহলে সুদের হারটা কত? যখনই সুদের হার নির্ণয় করতে বলবে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলে তোমাকে যখন আমাকে কি বের করতে বলবে? সুদের হারটা। যখনই আমাকে সুদের হার বের করতে বলবে তখন ফর্মুলা ডিরেক্টলি তোমরা লিখবে ডি ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 তার পাওয়ারে টি, যেখানে ডিটা কি? চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে কি আমার? পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য আমাকে প্রশ্নে বলে দিয়েছে 96, তাহলে 96 বসে দিব সমান পি প্রিন্সিপাল অর্থাৎ মূলধনটা কত টাকা বলেছে স্যার? 15,000 টাকা ইন্টু আর বাই 100। আর মানে কি? সুদের হার। সুদের হার আমাদেরকে বার করতে হবে বাই 100
তারপরে টি, টি এর ভ্যালু কত আছে আমাকে বলেছে 2 বছরের, সময় কত বলেছে 2 বছর, তাহলে 2 বসিয়ে দেবো। এখানে ক্যালকুলেশন করব, আর এর ভ্যালু পেয়ে যাবো 8%। তাহলে সবসময় ফর্মুলাটা মনে রাখবে, লিখে নাও, তোমরা নোট করে নাও। যখনই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য যখন আমাকে দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে এবং মূলধন দেওয়া থাকবে, আর আমাকে সুদের হারটা বের করতে বলবে, তখন ডিরেক্টলি আমরা ডি ইকুয়ালস টু পি ইন্টু আর বাই 100 তার পাওয়ারে টি ফর্মুলা বসিয়ে দেবো, অ্যান্সার পেয়ে যাব। চলো পরেরটা দেখবে স্যার। কি বলছে, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? তাহলে দেখো খুব সুন্দরভাবে দেখবে, দুটি সংখ্যার যোগফল কত বলেছে স্যার? 27। তার মানে আমি যদি ধরি একটা সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যাটা কত হয়ে যাবে স্যার? 27 মাইনাস এক্স। আমি ধরে নিলাম একটা সংখ্যা এক্স, দুটি সংখ্যার যোগফল বলেছে 27 হবে, তার মানে আমি ধরে নিলাম একটা সংখ্যা এক্স, তাহলে অপরটা কত হয়ে যাবে স্যার? 27 মাইনাস এক্স। তবেই তো আমার দেখো 27 মাইনাস এক্স কেন হবে? কারণ দুটি সংখ্যা যোগ করে আমাকে 27 হতে হবে। তার মানে একটা সংখ্যা যদি এক্স নিয়ে নিই, তার মানে দ্বিতীয়টা কত বেঁচে থাকবে? 27-এর চাইতে কম বেঁচে থাকবে। তার মানে 27 থেকে কত কম থাকবে? প্রথম সংখ্যাটা কম থাকবে। আমি যদি বলি দুটো সংখ্যার যোগফল 10 আর একটা সংখ্যা যদি 6 হয়, তাহলে অপর সংখ্যাটা কত হবে স্যার? 10 বিয়োগ 6 সমান 4 হবে, তাই তো? 10 থেকে বাদ দিচ্ছি, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, তাহলে অপরটা কত হবে স্যার? 27 মাইনাস এক্স টাকা হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা ধরে নিলাম একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা হচ্ছে 27 মাইনাস এক্স। এবার আমাকে বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে আমার কত? আচ্ছা, আমরা পেয়ে নিলাম দুটো সংখ্যা, একটা সংখ্যা এক্স, একটা 27 মাইনাস এক্স। এবার আমাকে বলছে দুটি সংখ্যার গুণফল কত বলেছে? 182। তাহলে বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি কি হবে? ছোট সংখ্যাটি আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, এখন 27x মাইনাস এক্স স্কোয়ার সমান এখানে নিয়ে আসি, বীজগণিতের আকারে যদি আমরা বার করি, অনেক বড় ক্যালকুলেশন হবে, যেটা আমাদের পরীক্ষা হলে সময় নেই। তোমরা এইভাবে করতে পারো, দেখো গুণ করে দাও, 27x মাইনাস এক্স আর এক্স তার স্কোয়ার সমান 182। তাহলে কত হয়ে যাবে? 27x মাইনাস এক্স স্কোয়ার, এই 182টাকে এবারে নিয়ে আসো, তাহলে কত হয়ে যাবে? মাইনাস 182 ইকুয়াল টু 0। বা এটাকে সাজিয়ে লিখো, এক্স স্কোয়ারটাকে সামনে লিখো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, তারপরে এক্স বলার আগে 27x প্লাস ছিল মাইনাস 182 ইকুয়াল টু 0। তাহলে এক্সটাকে কমন নিয়ে আমি পাঠিয়ে দেবো। তাহলে এক্সটা যদি কমন নিই, তাহলে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসগুলোকে প্লাস করে দাও আর প্লাসগুলোকে মাইনাস, 27x মাইনাস আছে প্লাস হয়ে যাবে 182 ইকুয়াল টু 0। এখান থেকে আমাকে বীজগণিতের আকারে ক্যালকুলেশন করতে হবে, দিয়ে এক্স এর দুটো ভ্যালু পাবো, একটা ছোট একটা বড়, এভাবে মান বের করতে পারবো। আমরা এত বড় না করে আমরা ডিরেক্টলি এখানে অপশন থেকে আমরা চুজ করব। দেখো একমাত্র অপশনে কি কি সংখ্যা রয়েছে আমার? অপশনে যেগুলো রয়েছে 16, 12, 14 আর 13। তাহলে এই চারটার মধ্যে দেখো কোন দুটোর গুণফল আমার 182 হবে? আমি যদি এখানে এক্স এর জায়গাতে 13 বা এক্স এর জায়গাতে 14 নিই, তাহলেই কিন্তু আমার 13 আর 14-র গুণফলটা হবে কত স্যার? 182। 13 এবং 14-র গুণফলটাই হবে আমার 182। তাহলে দেখো যদি আমি এখানে এক্স বসাই, যদি আমি এখানে এক্স বসাই, তার মানে এটা সংখ্যা এক্স এর ভ্যালু যদি 13 বসিয়ে দিই, তার মানে এটা কত হয়ে যাবে? এক্স এর ভ্যালু 13, আর এটা 27 থেকে 13 বাদ দিলে কত হয়ে যাবে স্যার? 14। তাহলে 13 আর 14-র গুণফল কত হয়ে যাবে স্যার? 182। তার মানে আমরা যদি 13 নিই, তাহলে 13 এক্স এর ভ্যালুটা আমরা কত নিলাম? 13। তার মানে এখানেও 13 বসিয়ে দেবো। তাহলে 27 থেকে 13 বাদ কত স্যার? 14, মাঝখানে গুণিত ছিল। 13 আর 14-র গুণফলটা কত হয়ে যাবে স্যার আমাদের? 13 আর 14-র গুণফল হয়ে যাবে আমাদের 182। এক তো এটা। এবার আমি যদি বলি যে এক্স এর জায়গাতে 14 নিব, তাহলে 14 নাও, গুণিত 27 থেকে 14 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে? 13। তাহলে 14 ইন্টু 13-র ভ্যালুটা হয়ে যাবে 182। তার মানে এক্স এর ভ্যালু আমরা 13ও নিতে পারি, এক্স এর ভ্যালু 14ও নিতে পারি। তাহলে এবার প্রশ্নে দেখো, তুমি যে আমাকে কি বলেছে ছোট সংখ্যাটি কত হবে? তার মানে এক্স এর ভ্যালুটা আমাকে কি নিতে হবে? সবচেয়ে ছোটটা নিতে হবে। তাহলে 13 এবং 14-র মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে 13। তার মানে আমাদের কি হয়ে যাবে? উত্তর কত হয়ে যাবে? 13। যেহেতু আমাদেরকে ছোট ভ্যালু নিতে বলেছে, আর ছোট মানটা কত হয়ে গেল? 13। তার মানে এখান থেকে পেয়ে গেলাম আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 13। আর বড় সংখ্যাটা ধরতে গেলে কি হতো আমার? 14। 13 এবং 14-র যোগফলও হবে 27, আর 13 আর 14-র গুণফল হবে 182। এইভাবে আমরা করতে পারি। চলো পরের দেখবে কি বলছে প্রশ্ন আমার। দেখো
একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ হচ্ছে 144 টাকা, তাহলে 140 টাকা। তাহলে 50 পয়সা মুদ্রার সংখ্যা কয়টি আমাকে জিজ্ঞাসা করছে। এই টাইপের প্রশ্ন আমি কিন্তু কয়েকটা প্র্যাকটিস সেট আগেই করিয়েছি এবং আমি প্রশ্নটা নিজে থেকে নিয়ে এসেছিলাম, আর এটা হচ্ছে তোমাদের একেবারে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তাহলে দেখে নাও যে আমি যেগুলো করাচ্ছি সেই টাইপের প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। যে টাইপের তোমাদের প্রিভিয়াস ইয়ার আছে প্রত্যেকটা আমি প্রশ্ন সেই টাইপেরই করাচ্ছি এবং সেগুলোই তোমাদের পরীক্ষাতে দেখতে পাবে। সেই জন্য বারবার বলছি আমি যে প্র্যাকটিস সেটগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা প্রথম থেকে দেখছো শেষ পর্যন্ত প্রত্যেকটা প্র্যাকটিস সেট আমি যেভাবে বললাম, ক্লাস শুরুতেই আমি যেভাবে বললাম, প্রত্যেকটা প্র্যাকটিস সেট সেভাবে তোমরা প্র্যাকটিস করে যাও, রিভিশন করে যাও। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে পরীক্ষাতে গিয়ে ডব্লিউবিপির 25টাতে 25টা অঙ্ক তোমরা করে আসতে পারবে, এটা গ্যারেন্টি। চলো, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা আর কত পয়সা, 10 পয়সা। 50 পয়সা অনুপাত 25 পয়সা আর কার বলেছে স্যার, 10 পয়সার। তার এই তিনটে পয়সার অনুপাত কত বলেছে, আমার মুদ্রার অনুপাতটা কত বলেছে, 5। 50 পয়সা আছে 5টা, 25 পয়সা আছে 8 আর 10 পয়সা আছে কটা, আমার 3 অনুপাতে আছে। অর্থাৎ 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত হচ্ছে আমাদের 5:8:3। অর্থাৎ 50 পয়সার মুদ্রা আমার কয়টা আছে, 5টা। তাহলে 50 পয়সার মুদ্রা যদি 5টা থাকে তাহলে মোট কত টাকা থাকবে স্যার, গুণ করে দাও। 5 × 8 = 40, 5 আচ্ছা 5 × 5 = 25, 250 পয়সা। তাহলে 250 পয়সা এখানে কত থাকবে, 5 × 8 = 40, 16 হাতে 4 2 আর 16 আর 4 20, 200 পয়সা। এখানে কত থাকবে স্যার, 30 পয়সা, 3 × 10 = 30। তার মানে দেখো 50 পয়সার মুদ্রা আছে 5টা, তাহলে 50 আমি তোমাকে যদি বলি 1 টাকা তোমার কাছে আছে 5টা, তাহলে মোট কত টাকা আছে, 1 টাকার কয়েন আছে 5টা, তাহলে মোট কত টাকা থাকবে, 5 × 1 = 5 টাকা থাকবে, তাই তো। তাহলে আমি যদি এখানে বলি যে 50 পয়সার মুদ্রা তোমার কাছে 5টা আছে, তাহলে মোট কত পয়সা আছে, তাহলে 50 × 5 = 250 পয়সা। তাহলে এটা কত পেয়ে গেলাম, 200 পয়সা। 10 পয়সার মুদ্রা কটা আছে আমার, 30। 10 পয়সার মুদ্রা আছে 3টা, তাহলে মোট কত, 30 পয়সা। তাহলে দেখো এগুলো আমার রয়েছে কিসে, পয়সাতে। এবার পয়সাকে আমরা টাকাতে পরিণত করব না, কেন, আমাকে বলে দিয়েছে যে মোট টাকার পরিমাণটা হচ্ছে 140। তাহলে দেখো এখানে 50 পয়সার মুদ্রা কত টাকা পেলাম আমরা, 250 পয়সা, এখানে 200 পয়সা, 30 পয়সা। তাহলে মোট কত আছে আগে আমরা পয়সাতে পরিণত করে নেব। আর টাকাকে পয়সাতে পরিণত করতে গেলে আমরা 100 দ্বারা ভাগ করি না, কেন, 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। সেই জন্য পয়সাকে আমরা 100 দ্বারা ভাগ করে দিলে পেয়ে যাব টাকা। তাহলে 100 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত হয়ে যাবে স্যার, 0 0 কাটবে, এটা হয়ে যাবে 2.5 টাকা। এটা কত হয়ে যাবে, 0 0 কাটবে 2 টাকা। এটা কত হয়ে যাবে স্যার, 0 0 কাটবে 0.3 টাকা। তার মানে 2.5 টাকা, 2 টাকা আর 0 টাকা, মোট কত টাকা হলো স্যার, মোট যদি আমরা করে দিই তাহলে পেয়ে যাব 2 2 4, 4.8 টাকা। আমরা পেলাম যে মোট কত টাকা আছে আমাদের, মোট কত টাকা আছে, 4.8 টাকা। কিন্তু আমাকে বলেছে 4.8 টাকা না, আমার কাছে আছে মোট 144 টাকা। তার মানে 4.8 এর মানটাই হবে 144। তাহলে একের ভ্যালুটা কত হবে স্যার, 144/4.8। তাহলে বলেছে আমাকে 50 পয়সার মুদ্রার, আচ্ছা মুদ্রার সংখ্যা কয়টি, 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টা ছিল স্যার, 5টা। তাহলে 5-এর মান কত হয়ে যাবে, ইন্টু 5 করে দেবো। দশমিক তুলবো, দশমিক তোলার জন্য উপরে কি কোথায়, নিচের যদি কোনো সংখ্যার দশমিক তুলি তাহলে উপরে গুণ করি, উপরের সংখ্যার যদি দশমিক তুলি তাহলে নিচে গুণ করি। কত দ্বারা গুণ করি না, দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা একটা শূন্য। তাহলে দেখো 12 দ্বারা, 12 × 2 = 24, 3 হচ্ছে 4 12 48, 12 দ্বারা 12 12 144, 4 দ্বারা 3, তাহলে কত হয়ে গেল, 3 5 15 আর 10 দ্বারা গুণ করলে পেয়ে যাব আমরা 150। তার মানে 50 পয়সার মুদ্রা কয়টি আছে স্যার, 50 পয়সার মুদ্রা হয়ে যাবে আমাদের 150টি। 50 পয়সার মুদ্রা, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত, অর্থাৎ কতটি করে আছে তার অনুপাত বলে দিয়েছে, 5:8:3। তার মানে 50 পয়সার মুদ্রা আছে 5টা, 25 পয়সার মুদ্রা 8টা, 10 পয়সার মুদ্রা 3টা, আমি ধরে নিলাম। এগুলো অনুপাত আছে, এক্সাক্ট বলতে পারবো না যে ততটি করে আছে। উত্তর দেখো 150টা পেলাম, এগুলো অনুপাতে বলেছে, আমি এক্সাক্ট বলতে পারবো না, আমি ধরে নিলাম যে 5টা 8টা 3টা করে আছে। তাহলে মোট কত হয়ে যাবে, 50 × 5 = 250 পয়সা আছে। 50 পয়সার মুদ্রা মোট কত টাকা আছে, 250 পয়সা। 25 পয়সার মুদ্রা 8টা আছে, তার মানে কত পয়সা হয়ে গেল, 200। 10 পয়সার মুদ্রা 3টা, মানে
30 পয়সা। পয়সাকে আমরা কিসে পরিণত করবো? টাকাতে। কত দ্বারা ভাগ করতে হয়? 100 দ্বারা। করে দিলে কত পেয়ে যাবো? 2.5 টাকা, 2 টাকা, 0.3 টাকা। তাহলে মোট কত হয়ে গেল স্যার? 4.8 টাকা। আর আমাকে বলেছে যে মোট টাকার পরিমাণ হচ্ছে 144। আমরা এখানে পেলাম 4.8 আর আমাকে প্রশ্নে বলছে 144। তার মানে 4.8 এর মানটা কার সমান হয়ে যাবে? 144। তাহলে একের ভ্যালু এত। তাহলে আমাকে কি বলেছে? 50 পয়সার মুদ্রা কয়টি ছিল? তাহলে 50 পয়সার মুদ্রা কত ছিল? 5টা, ইন্টু 5 করে দেবো, পেয়ে যাবো 150টি। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখবে। চলো কি বলছে? যদি এক্স ট্যান 45 ডিগ্রি, কত? এক্স ট্যান 45 ডিগ্রি, ক্লাস 10 এর অঙ্ক, এর এই টাইপের ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন আসবে স্যার, মাস্ট তোমাদের পরীক্ষাতে ডাব্লিউপিপি যারা দিতে যাচ্ছ। দেখো এক্স ট্যান 45 ডিগ্রি, সাইন কত হয়ে যাবে স্যার? সাইন 30 ডিগ্রি। আর কত বলেছে? সমান হচ্ছে আমার কস কত বলেছে? 30 ডিগ্রি। আর আমাকে বলছে ট্যান 30 ডিগ্রি। তাহলে দেখো বলেছে এক্স এর ভ্যালু কত হবে, ভালো করে দেখো। এক্স থাকলো ইন্টু ট্যান 45 ডিগ্রি। ট্যান মানে কি স্যার? লিখে নাও তোমরা। ট্যান থিটার ভ্যালু হচ্ছে, ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। থিটাটা কি স্যার? কোণ। এখানে এও দিতে পারে, বিও দিতে পারে, সিও দিতে পারে, 45ও দিতে পারে, 90ও দিতে পারে, 110 ডিগ্রিও দিতে পারে। তার মানে ট্যান 110 ডিগ্রি থাকলে কত হয়ে যাবে? সাইন 110 বাই কস 110। ট্যান এ ডিগ্রি থাকলে কত হয়ে যাবে? সাইন এ ডিগ্রি বাই কস এ ডিগ্রি। এখানে কত আছে? ট্যান 45। তাহলে ট্যান 45 সমান কত হয়ে যাবে? সাইন 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি ইন্টু কত আছে স্যার? সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি রেখে দাও, সমান কস 30 ডিগ্রি আছে, থাকতে দাও। কস 30 ডিগ্রি থাকলো ইন্টু, এখানে কিছু নেই মানে ইন্টু আছে স্যার, এগুলো ফোটা মানে কি স্যার? ইন্টু। তার মানে ইন্টু ট্যান 30 ডিগ্রি। ট্যান মানে কি বললাম একটু আগে? ট্যান মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। যেহেতু কোণের মানটা কত? 30, তাহলে এখানে লিখবো সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি, তাই তো? এবার দেখো তুমি খেলা, এখানে কস 30 ডিগ্রি আমার, কস 30 ডিগ্রি গেল, সাইন 30 ডিগ্রি উপরে সাইন 30 ডিগ্রি গেল। তাহলে থাকলো কত? এপারে কিছু নেই মানে এক আছে পড়ে। এপারে এপারে কত আছে? এক্স সাইন 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি ইকুয়াল টু 1, তাই তো? এবার দেখো এক্স, এটাকে আমরা কি লিখতে পারি? সাইন 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি মানে কি বললাম একটু আগে? আমি এটাকে ট্যান লিখতে পারি। ট্যান 45 ডিগ্রি সমান 1। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এই ট্যান 45টাকে ওপারে পাঠিয়ে দাও, তাহলে এটা কি আছে? গুণ আকারে। তাহলে ওপারে গিয়ে কি হয়ে যাবে? ভাগ। তার মানে কার নিচে বসবে? একের নিচে। তার মানে ট্যান 45 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে স্যার? 1/tan45, 1/tan45 বা ট্যান থিটা সমান 1/tan থিটা সমান হয়ে যাবে কট থিটা। কট থিটার ভ্যালুটা হচ্ছে 1/tan থিটা। তাহলে কি লিখবো স্যার? কট 45 আর কট 45 এর মান হচ্ছে 1। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম স্যার? আমরা 1 পেয়ে গেলাম। ভালো করে মনে রাখবে। দেখো কোয়াট, আচ্ছা, আর কোয়াটকে আমরা কি লিখতে পারি? দেখো কোয়াট থিটা সমান লিখতে পারি আমরা কস থিটা বাই সাইন থিটা। দেখো কোয়াটকে লিখতে পারি আমরা কস থিটা বাই সাইন থিটা। আর ট্যানকে কি লিখছিলাম স্যার? ট্যান থিটা সমান আমরা কি লিখছিলাম? সাইন থিটা বাই কস থিটা, তাই তো? বা ট্যানকে লিখতে পারি আমরা 1/cot থিটা। তাহলে দেখো কটকে কি লিখতে পারি? কটকে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা বা 1/tan থিটা। উল্টে দিব। ট্যানকে কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু, বা লিখতে পারি ট্যান থিটাকে লিখতে পারি 1/cot থিটা। এইটুকু তোমরা লিখে নাও, নোট করে নাও, খুব গুরুত্বপূর্ণ। আমি ত্রিকোণমিতির প্রত্যেকটা ফর্মুলা তোমাদেরকে লিখে দিব। সাইন কসের কার সঙ্গে সম্পর্কিত, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা কত হবে, এগুলো প্রত্যেকটা আমি একটা ক্লাসে তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিব আগামী 2-1 দিনের মধ্যে। ক্লাসগুলো অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। চলো পরের প্রশ্ন।
একেবারে সহজ কিছু নেই। যদি আমরা জানি যে ট্যান থিটা সমান কি লিখা যায়, কস থিটা সমান কি লিখা যায়, সাইন থিটা সমান কি লিখা যায়, কোসেককে কি লিখা যায়, প্রত্যেকটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু খুব সহজে অঙ্ক হয়ে যাবে। কি বলছে, এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, অর্থাৎ এক্স একটা কাজ আমার 20 দিনে করতে পারছে, একা একটা কাজ 20 দিনে করতে পারছে। বলছে আবার বি একা সেই কাজ 30 দিনে করতে পারছে। এক্স যে কাজটা 20 দিনে করতে পারছে একা, বি সেই কাজটা একা করতে পারছে কত দিনে, আমার 30 দিনে। তাহলে বলছে তারা দুজনে একসাথে কাজ করলে কত দিনে কাজটা সম্পন্ন হবে আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে আগে আমরা কি বলেছিলাম, এখান থেকে কি বের করবো স্যার, দুজনে মোট কত কাজ করতে কত কাজ করছে, তাহলে এ দুটোর লসাগু। তাহলে 20 আর 30-এর লসাগু কত হয়ে যাবে স্যার, 10 দ্বারা 2 3 সমান 3 দুগুণে 6, 6 10 60। তার মানে মোট কাজ কত হয়ে গেল, টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম আমরা 60 ইউনিট। তার মানে এক্স করছে 20 দিনে 60 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করবে, 20 দ্বারা ভাগ করে দাও, 3 20 60, তাই তো 3 ইউনিট করে একদিনে করবে। বি করছে 30 দিনে 60 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করছে, 30 দ্বারা ভাগ করে দেবো, 30 2 60 ইউনিট কাজ, অর্থাৎ 2 ইউনিট কাজ একদিনে। এক্স করছে আমার একদিনে 3 ইউনিট, বি করছে একদিনে 2 ইউনিট। তাহলে এক্স প্লাস বি তারা দুজনে একসঙ্গে একদিনে কত করবে স্যার, এক্স একদিনে 3 ইউনিট প্লাস বি একদিনে 2 ইউনিট সমান 5 ইউনিট কাজ তারা একদিনে একসঙ্গে করছে। তাহলে 60 ইউনিট, মোট কাজ কত রয়েছে 60 ইউনিট। তারপরে 60 ইউনিট কাজ তারা একসঙ্গে কত দিনে করতে পারবে, একদিনে করছে 5 ইউনিট, তাহলে 60 ইউনিট কাজ কত দিন করে, 5 12 60 সমান 12 দিনে। কত দিনে করবে স্যার, 12 দিনে করতে পারে। মোট কাজকে আমরা ভাগ করে দেবো কত দ্বারা, এক্স এবং বি তারা দুজনে একদিনে কত ইউনিট কাজ করতে পারছে সেটা দ্বারা যদি আমরা ভাগ করে দিই মোট কাজকে, তাহলে পেয়ে যাবো দিন সংখ্যা, অর্থাৎ তারা দুজনে একসঙ্গে কাজটা কত দিনে শেষ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে আজকে এখান থেকে আমাদের 8টা প্রশ্নের প্র্যাকটিস সেট শেষ হচ্ছে। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো স্যার, এবং প্রত্যেকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে তোমরা ক্লাসটাকে লাইক করে দেবে, এবং অবশ্যই ক্লাসটাকে একবার করে শেয়ার করে দেবে তোমরা, যেন বাকিদের কাছে ক্লাসটা বেশি বেশি করে পৌঁছাতে পারে এবং আমরা সবাই মিলে যুক্ত হতে পারি এবং একসঙ্গে প্র্যাকটিস সেটগুলো করতে পারি। আশা করবো ক্লাসটা ভালো লেগেছে। আবার তোমাদের সঙ্গে তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে আগামীকাল। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।